নোয়াখালী মাইজদি থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। অনেক ঘটনা থাকা সত্ত্বেও লিখে পাঠানো হয় না। আজ দুটি ঘটনা শেয়ার করব। দুটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমার দাদার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। 1980 সালের দিকের কথা। আমার দাদা অনেক দিনদার মানুষ ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তাই নামাজ শেষ করে দেরিতে বাড়িতে ফেরা নতুন কোনো ব্যাপার ছিল না। তবে বলে রাখা ভালো যে দাদার মাছ ধরারও অনেক নেশা ছিল। তাই যখনই সময় পেত দাদা বড়শি নিয়ে চলে যেত মাছ ধরতে। একদিন দাদা এশা নামাজ পড়ে বাড়ি ফিরতে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি দেরি হয়ে যায়। একটি বৈঠক শেষ করে আসতে হয়। দাদা যেই রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন সেই রাস্তার মাঝখানে একটা বাঁশ ঝাড় পড়ত, কিন্তু কখনো কোনো সমস্যায় পড়েননি। সেদিন বাড়িতে ফেরার সময় দাদা অন্যান্য দিনের মতোই দোয়া কালাম মনে মনে জপতে জপতে বাড়িতে যাচ্ছিলেন। তিনি হঠাৎ অস্বাভাবিক কিছু অনুভব করতে পারেন। তখন তিনি খেয়াল করে দেখেন যে তিনি বাঁশঝাড়ের সামনেই অবস্থান করছেন, কিন্তু তিনি বাঁশঝাড় পার হতে পারছিলেন না। সামনে কিছু একটা তাকে বাধা দিচ্ছিল। আর গ্রামের দিকে এলাকায় হওয়ায় সেখানে তখন পর্যন্ত ল্যাম্পপোস্ট বা রাস্তায় কোনো আলোর সুবিধা ছিল না। তাই হাতে টর্চ নিয়ে সন্ধ্যার পর চলাফেরা করতে হতো। টর্চের আলো দাদা বাঁশঝাড়ের উপরে মারতেই তিনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলেন। সাদা কাপড় পরা একটা অবয়ব, চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো জল জল করে জ্বলছিল। এই অবয়বটা অবিশ্বাস্য রকম ভীষণ লম্বা চুল রাস্তার উপরে দিয়ে বাগানের ভেতরে গিয়ে শেষ হয়েছে, যার জন্য দাদা রাস্তা পার হতে পারছিলেন না। অর্থাৎ বাগানের ভেতরে তিনি দেখলেন যে আলো, তিনি যেতে পারছিলেন না। তিনি লাইট মারতেই দেখলেন যে একটা সাদা অবয়ব, যেটা ভীষণ ভয়ঙ্কর রকম চেহারা, কিন্তু চেহারাটা অতটা বোঝা যাচ্ছিল না। তার কাপড়, আচ্ছা, তার চুল যেটা কিনা অনেক লম্বা, সেটা রাস্তার উপরে এমনভাবে আছে যার জন্য দাদা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন সেটা একেবারে ব্লক হয়ে গেছে। তো এজন্য দাদা রাস্তা পার হতে পারছিলেন না। কিন্তু দাদা সেটাকে চুল সরাতে বললে সে কিছুতেই চুল সরাতে চায় না। অর্থাৎ আগেরকার মানুষ অনেক সাহসী ছিলেন। তখন তারা যেটা বলেন যে প্রায় সময়ই আসলে জিন বা অশরীরী দেখা পাওয়া যেত, যেহেতু লোকবসতি তেমন একটা ছিল না। অনেক জায়গাতেই তাদের হাঁটাহাঁটি হতো। কিন্তু দাদা যথারীতি তিনি তেমন একটা ভয় পাননি। তিনি বরং ওই অশরীরীকে বললেন যে তোমার চুলটা সরিয়ে নাও। এমন সময়ে সে অশরীরী চুল সরাতে রাজি হয়নি। সে কোনো তোয়াক্কা না করে সামনের দিকে তাকিয়েছিল। এরপরে দাদা মনে মনে দোয়া কালাম করতে থাকেন, কিন্তু কিছুতেই তাকে মোকাবেলা করতে পারছিলেন না। চুলের উপর দিয়ে রাস্তা পার হলে দাদার অনেক বড় বিপদ হবে, সেটা তিনি ভালোভাবেই জানতেন। শেষমেশ সেটা একটা বিকট হাসি দিয়ে তোকে দেখে নেব এটা বলে হাওয়ায় মিলিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলো। অনেক ভালোই হতো, কিন্তু এমনটা হলো না। পরের দিন থেকে দাদার প্রচুর জ্বর হলো। কোনো ওষুধই তাকে কাজে দিচ্ছিল না। জ্বরের 3 দিনের মাথায় দাদা অজু করতে কলতলায় গিয়েছিল। অনেকক্ষণ হয়ে যায়, ফিরে আসে না। দাদি কলতলায় গিয়ে দেখে তিনি খুবই বাজে অবস্থায় পড়ে আছে। তার সারা শরীরে খামচির দাগ কোথা থেকে এলো সেটা কেউ বুঝতে পারেনি। অর্থাৎ কলপাড়ে হয়তো সেই অশরীরী তার উপরে আসলে আবার আক্রমণ করে, এবং এরই মাঝে দাদা বুঝতে পারছিল তার সময় ঘনিয়ে এসেছে। তিনি একদিন স্বপ্নে দেখতে পান তিনি নিজেই নিজের কবর দিচ্ছেন। এর প্রায় 1 সপ্তাহ পরেই তিনি ইন্তেকাল করেন। আমি KM জাহিদ, মাদারীপুরের কালকিনি থানায় আমার বাসা। আমি এর আগে ঘটনা পাঠিয়েছি, সেটা পড়ে শোনাইয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনাটা আমার দুলা ভাইয়ের সাথে ঘটে গেছে। যাই হোক, আমি ঘটনায় চলে যাই এবং তার সাথে যেভাবে ঘটেছে আমি সেভাবেই বলার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। আমার নাম শরীফুল ইসলাম। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার বাসা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার, গ্রামের নাম সঙ্গত কারণে আমি বলছি না। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 10-এ পড়ি।
আমার বাবা চাকরি করতো, তাই আমাদেরকে ঢাকায় থাকতে হতো, কিন্তু দাদা ও দাদি থাকতো গ্রামে। সেই সময়টায় বর্ষাকাল, পুরো গ্রাম থই থই করছে। হঠাৎ একদিন আমি কি মনে করে গ্রামের বাড়িতে যাই, কয়েকদিন ঘুরে আসবো এই বলে। পাশের বাড়ির একজন কাকা ছিল, তার নামটাও বলতে পারছি না কারণ তার অনুমতি নেই। তিনি ছিলেন আমার থেকে ২-৩ বছরের বড়, মানে খুব একটা ব্যবধান না। কাকা রাতে একদিন বললেন যে, চল মাছ মারতে যাব। আমি তো এক পায়ে রাজি, কারণ একটু দুষ্ট প্রকৃতির ছিলাম আমি। যেই কথা সেই কাজ। লাইট আর কোচ নিয়ে আমরা বের হলাম মাছ শিকার করতে, যাকে বলে আলো কোপানো, মানে রাতে আলো দিয়ে কোচের সাহায্যে মাছ শিকার। মাছ ধরতে ধরতে মাঠের মাছ থেকে কখন যে আমরা নদীর পাড়ে চলে এসেছি সেটা আমাদের খেয়াল নেই। হঠাৎ কাকা বলল, শরীফ দেখ, একটা চন্দন কাঠ। আমিও তাকিয়ে দেখলাম যে একটা কাঠ ভেসে আছে। কাকা বলল, এই কাঠটা বাড়িতে নিয়ে যাই। আমি বললাম, আরে না, এই কাঠ নিয়ে কি করবো আমরা? ও একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা ভেলা নিয়ে মাছ শিকার করতে এসেছে। কাকা বলল যে কথা না বাড়িয়ে কাঠটা তুলে নেয়, কিন্তু কাঠ নিতে হলে ভেলা থেকে নেমে নদীর পাড়ে যেতে হবে, কারণ মাঝে এক হাত মতো জায়গা, যেটা উঁচু জমি, যার কারণে ভেলা নিয়ে কাঠের কাছে যাওয়া যাবে না। অর্থাৎ তিনি যেটা বলছিলেন যে গ্রামে বর্ষাকালে মাঠগুলো তো কিন্তু পানিতে থই থই করে, প্রায় ৩ হাত মতো বা ৩ ফিট মতো আসলে পানি জমে যায়। তো সেটার উপরে ভেলা নিয়ে ভেসে ভেসে অনেকেই মাছ শিকার করে থাকেন, তেমনটাই তারা করছিলেন। এরপরে তারা মাঠের কাছ থেকে মাছ শিকার করতে করতে কখন যে আসলে নদীর পাড়ে পৌঁছে গেছেন সেটাও তাদের ততটা একটা খেয়াল নেই। সেখানে গিয়ে দেখেন যে নদীর পাড়ে একটা কাঠ পড়ে আছে। তখন শরীফ, যিনি এই ঘটনার চরিত্র, তিনি যেটা দেখলেন যে তার কাকা বলল যে, ওই কাঠটা নিয়ে আয়, কাঠটা চন্দন কাঠ। তো সে বলল যে, আসলে এটা নিয়ে কি করবো? তখন বললো যে, তুই ভেলায় নিয়ে আয়। এখন ভেলা থেকে নামতে হলে, ওই নদীর পাড় পর্যন্ত যেতে হলে মাঝখানে একটু জায়গা, হয়তো সেটা কোনো আল হতে পারে যেটা জেগে আছে, যেখান থেকে ভেলা দিয়ে সম্ভব না যাওয়াটা, সুতরাং তাকে পানিতে নামতে হবে। তাই ভেলা থেকে নদীর পাড়ে আমি চলে যাই এবং কাঠটা তোলার জন্য একটুখানি নামতে হবে হাঁটু সমান পানিতে। আর নামলে কাঠটা তুলে আনা যাবে। আমি অলরেডি হাঁটু সমান পানিতে নামি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কাঠটা একটা সমান গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে নদীর ভেতরের দিকে। কিন্তু আমি সেটা খুব একটা বুঝতে পারছিলাম না, কারণ আমি সেই কাঠের সাথে সাথে আমি হাঁটছি। কাকা হঠাৎ বলল যে, শরীফ, কোথায় নামছিস? আমি লাস্ট খেয়াল করলাম যে আমি অনেকটা পানিতে নেমে গেছি, আর কয়েক পা সামনে গেলেই আমি পুরোপুরি খালের পানিতে ডুবে যাব। এরপরে দেখলাম যে কাঠটা আমার হাতের সামনে, কিন্তু কাঠটা পোড়া। আমি যখন ভেলা থেকে কাঠটা দেখছিলাম তখন কাঠটা কিন্তু আমি ঠিক দেখছিলাম, কিন্তু এবার আমি এসে দেখলাম যে কাঠটা অনেকটা পোড়া। তবুও ভাবলাম যে এতদূর যেহেতু এসেছি, কাঠটা নিয়ে উঠবো। কাঠে হাত দিতেই আমার সারা শরীরে একটা ঝাঁকুনি অনুভূতি হয়। আমি রীতিমতো ভয় পেয়ে যাই, কিন্তু আমি আবারও হাত বাড়াই কাঠটা ধরতে। কিন্তু দ্বিতীয়বার কাঠটা ধরতেই সেটা পানির নিচের দিকে টান দিল আমার হাত সহ। এবার আমি খুব ভয় পেয়ে যাই, পুরো শরীর আমার কাঁপতে থাকে। তারপরে আমার মনে হলো যে আমি পুরো ডুবে যাচ্ছি পানির সাথে। তখন আমার মনে পড়লো যে এখানে একটা হিন্দু পাড়া রয়েছে এবং মাঝে মাঝে এখানে মানুষ পোড়ানো হয়, তার মানে হচ্ছে এটা শ্মশানের কাঠ। আমি উঠে আসি ভেলায় এবং কাকাকে বলি, কাকা, এটা তো পোড়ানো কাঠ শ্মশানের, চলো এই কাঠটা আর নেওয়ার দরকার নেই। কিন্তু আমি যে ভয় পেয়েছি সেটা কাকাকে আর বলি না। আর ওটা ছিল একটা অস্থায়ী শ্মশান, অর্থাৎ ২-১টা পরিবারের লাশ ওখানে পোড়ানো হয়। আসলে কিছু গোত্র রয়েছে হিন্দুদের মধ্যে, হিন্দু সমাজে, যাদেরকে আসলে কিছু রিচুয়াল মেনে দাহ করানো হয়। চিতায় এই চন্দন কাঠের ব্যবহার করা হয়, যেটা আমি শুনেছি অনেক জায়গায়। তো তিনি যেটা বলছেন, এখন আমি নিশ্চিত হলাম যে একটা অস্থায়ী শ্মশান সেখানে, অর্থাৎ হতে পারে সেই বিশেষ গোত্রের যারা রয়েছেন তাদের জন্য আসলে সেই শ্মশান ঘাটটি তৈরি হয়েছিল, অর্থাৎ ২-১টা পরিবারের লাশ ওখানে পোড়ানো হয়। এর জন্য নিজেদের অজান্তে আমরা চলে গিয়েছিলাম। এরপরে মাছ মারতে মারতে বাড়ির দিকে আবার রওনা দিই। সেখান থেকে ২০ মিনিট লাগার কথা বাড়ি যেতে, কিন্তু অনেক পরিমাণে মাছ থাকার কারণে আমরা মাছ মারতে ব্যস্ত ছিলাম, আমি আর কাকা দুইজনেই।
কিন্তু আমরা খেয়াল করিনি যে আমরা বাড়ি ছেড়ে 15 কিলোমিটার দূরে আরেকটা শ্মশানের কাছে কখন জানি চলে এসেছে। যখন আমরা আমাদেরকে শ্মশানের সামনে আবিষ্কার করলাম, তখন আমিও কাকা দুজনে রীতিমতো ভয় পেয়ে যাই। এর মধ্যেই আমরা সনসন বাতাস, কেমন যেন একটা গুমোট পরিবেশ। কাকার বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি হতে যাচ্ছে। তাই কাকা সিদ্ধান্ত নিলেন, যদি ভেলায় বাড়ি ফিরতে চাই তাহলে আমাদের সাথে খারাপ কিছু অবশ্যই হবে, কারণ মাঠের মাছ দিয়ে ভেলা নিয়ে যেতে হবে, বাড়ি ঘর কোনো কিছুই নেই সেখানে। তাই কাকা বলল, শরীফ মাছগুলো ভেলায় রাখ, তাড়াতাড়ি উপরে উঠে আয়। মাছগুলোর সাথে নিয়ে আসা মনে হচ্ছে বিপদ ডেকে আনা হবে, অর্থাৎ একটা দমকা বাতাস এবং ছমছমে পরিবেশ হওয়াতে তিনি আঁচ করতে পারছিলেন যে হয়তো কোনো খারাপ কিছু এই মাছগুলোর জন্য তাদেরকে আক্রমণ করতে পারে। তখন তারা যেটা করলেন যে ভেলার উপরে মাছগুলো রেখে তারা এবার আর মাঠের মাঝখানে পানির উপর দিয়ে ভেলায় করে না, রাস্তা দিয়ে রওনা হলেন। কিন্তু আবার বলছি, মাছগুলো কিন্তু ভেলায় রেখে গেছে। এরপরে কাকা তাড়াতাড়ি শ্মশানের সামনের রাস্তা দিয়ে কত ঘন্টা হেঁটে দৌড়িয়ে বাড়িতে আসছি তা মনে নেই। আমাদের ঘুম থেকে উঠে আমি ভেলা আর মাছের হাঁড়িগুলো আনতে যাব, এমন সময় চোখ পড়ল ঘাটে। দেখি ঘাটে ভেলাটা ফেরানো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে যেই হাঁড়িতে মাছ রাখা হয়েছিল এমন কোনো চিহ্ন নেই। আমি ভাবলাম কাকা হয়তো আমি ঘুম থেকে ওঠার আগেই এসব এনে রেখেছে। কিন্তু কিছুক্ষণ পরে কাকার সাথে আমার দেখা হলো, বলল যে চল গিয়ে ভেলাটা নিয়ে আসি। আমি বললাম, কাকা তুমি ভেলা এনে রেখে দেবে, এখন মজা নাও আমার সাথে। কিন্তু কাকা বলল, না আমি তো মাত্র ঘুম দিয়ে উঠলাম। কাকার বাসায় গিয়ে কাকা খেয়াল করলো যে তার মাছের হাঁড়ি তার বাসাতেই আছে, ঠিক যেখানে সবসময় রাখা হয়। এবার আমরা অবাক হয়ে গেলাম যে সব কি হচ্ছে আমাদের সাথে। এর কয়েকদিন পরে ওই ঘটনাটা আমি ভুলে যাই এবং একাই আমি মাছ মারতে বের হই। রাত 8টার সময় আমি গিয়েছিলাম, কিন্তু মাছ মারতে মারতে একটা সময় আমাকে সেই শ্মশানের সামনে আবিষ্কার করলাম। কিন্তু তখন ফজরের আজানের শুরুতে আজানের সুর আমার কানে ভেসে আসছে। আমি তবুও ভয়ে তাকিয়ে থাকি নিস্তব্ধ শ্মশানের দিকে, আর হাতে থাকা মাছের হাড়ির দিকে তাকিয়ে দেখলাম একটাও মাছ নেই। আমি ভয়ে নিশ্চুপ হয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার প্রচন্ড জ্বর। সবাই জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কিন্তু আমি কোনো কিছু বলিনি, কারণ মাছ মারতে যাওয়া বারণ ছিল আমার। ভয় কোনো কিছু বলিনি বাসায়, কিন্তু বললাম রাতে ভয় পেয়েছে, তাই পানি পরে দেয়া হলো আমাকে। কিন্তু এরপরে আর আমি ভয়ে বাইরে যেতে পারলাম না, এত পরিমাণে আমি ভয় পেয়েছিলাম সেদিন। অর্থাৎ আসলে একটা মানুষ আপনি নিজের হাতে মাছগুলো ধরে তারপরে রাখলেন, আপনি একটু পরেই দেখলেন যে সেখানে একটাও মাছ নেই, এটা ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এই ছিল আমার ঘটনা। বলে রাখ, ভালো লাগলে পড়ে শোনাবেন ভাইয়া। এখন যে স্টোরিটি আপনারা শুনতে যাচ্ছেন, এটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। তো আকবর আলী, ওনারা ছিলেন 3 ভাই। বড় ভাই আকবর আলী, তারপর রাজ্জাক আলী এবং তারপরে মাসুম আলী। আকবর আলী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর এতটাই অসুস্থ হয়ে পড়েন, উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। অনেক জরুরি বিষয়গুলো ওনার ঘরের মধ্যেই সেই কাজগুলো সারতে হতো। ওনার পরিবারের সদস্যরা তার দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে পরিবারের কাছের সদস্যরাও ওনার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়, ব্যবহারও করতে থাকে। তাছাড়া ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব আকবর আলীর মনের কষ্ট আরো বাড়িয়ে দেয়। কোনো এক রাতে আকবর আলী গলায় রশি পেঁচিয়ে সুইসাইড করেন। আর সুইসাইডের পর স্থানীয় একটি কবরস্থান, যেটাকে বলা হয় জমাদ্দার পাড়া কবরস্থান, এই কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার মৃত্যুর 1 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই 1 মাস পর থেকেই শুরু হয় সমস্যা। প্রিয় লিসেনার্স, 1 মাস পর যে ঘটনাটি ঘটে সেটি দিয়ে শুরু করতে যাচ্ছি। একটু আগে বলেছি আকবর আলীর ওনারা 3 ভাই ছিলেন। ওনার পরে যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ্জাক আলী। রাজ্জাক আলীর 3 জন সন্তান ছিলেন।
তার মধ্যে একজন বড় সন্তান, তার নাম হচ্ছে ইকরাম আলী। তিনি দীর্ঘদিন এলাকার বাহিরে ছিলেন। ওই সময়ে মোবাইলের ব্যবহার খুবই সীমিত ছিল সারা বাংলাদেশে, যার কারণে এত সহজে কারো খবর একমাত্র চিঠি লেখা ছাড়া সেভাবে দেয়াটা কঠিন ছিল। যেহেতু পারিবারিক কিছুটা কলহ ছিল ভাইদের সাথে, যার কারণে রাজ্জাক আলীর পরিবার ইকরাম আলীকে তার চাচার মৃত্যুর খবরটা দেয়নি, বা কোনো কারণে ইকরাম আলী তার চাচা, বড় চাচা আকবর আলীর মৃত্যুর খবরটা জানতেন না। উনি যখন, যেহেতু এলাকায় থাকতেন না, একদিন উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর লাহোরিয়া এই ইউনিয়নের একটি বাজার আছে, হচ্ছে কালীগঞ্জ বাজার। তো যেহেতু আসতে আসতে অনেক দেরি হয়ে যায় এবং উনি কোনো ভ্যান পান না, তো কালীগঞ্জ বাজার থেকে উনি হাঁটা শুরু করেন। কালীগঞ্জ বাজার থেকে পায়ে হাঁটা পথ 20 মিনিট, 20 মিনিটের মধ্যে বাসায় চলে আসা পসিবল। হাঁটতে হাঁটতে প্রথমে একটি ইটের ভাটা পড়ে, এটাকে ইদ্রিস জমাদ্দারের ভাটা বলে এলাকায় পরিচিত। এই ভাটা থেকে বাড়ি খুব কাছে, তো ভাটা পর্যন্তই সাধারণত ভ্যান গাড়ি আসে, এরপরে আসে না। এরপর একটা খাদের মতো আছে, যার কারণে ভ্যান গাড়ি ওদিকে নামতে পারে না, বাকি মানে পথটা পায়ে হেঁটে আসতে হয়। যেহেতু উনি ভ্যান পাননি, পুরো পথটা ওনাকে পায়ে হেঁটে আসতে হচ্ছিল। উনি যখন এই ইদ্রিস জমাদ্দারের ভাটা পার হয়ে হাঁটতে হাঁটতে জমাদ্দার পাড়া কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে উনি খেয়াল করছেন যে পেছনে একজন মানুষ হাঁটছে। উনি বলেন, এই কে ওখানে? ওখানে কে? কয়েকবার বলার পরও কোনো সারা শব্দ আসছিল না, কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে পেছনে একজন মানুষ হেঁটে হেঁটে আসছে। কিছুটা ধমকে সুরে বললেন যে, কে? কথা বলো না কেন? থেকে আওয়াজ আসে, ভাতিজা, আমি তোর চাচা আকবর আলী। বলে, চাচা আপনি এত রাত্রে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কলই বুনেছি তো একটু পাহারা দিতে আসছিলাম, অনেকে চুরি করে নিয়ে যায়, তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িটা খুব কাছেই ছিল। কিছু জিজ্ঞাসা করলো আকবর আলী তার কাছে, ইকরাম আলীর কাছে, যে কোথায় কাজ করতেছে এখন, কি খবর, কেমন, পরিবারের লোকজন কেমন আছে, এইভাবে জিজ্ঞেস করছিল। যখন বাসার ঠিক কাছে চলে আসে, আসার পরে ইকরাম আলী বলে যে, চাচা আপনি চলে যান, আমি এখন যেতে পারবো। ঠিক এই কথা বলেই সে যখন পেছন দিকে ঘোরে, তখন দেখে আকবর আলী নেই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইকরাম আলী একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিল। আকবর আলী সবসময় তার পেছন দিকে ছিল, কখনোই হাঁটতে হাঁটতে পাশাপাশি হাঁটছিল না। যখনই ইকরাম আলী হাঁটার গতি একটু কমিয়ে দেয়, খেয়াল করে আকবর আলীও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বিষয়টি তিনি একটু অস্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সেটা কোনো ভৌতিক বা প্যারানরমাল বিষয় হিসাবে না। কারণ হচ্ছে, যেহেতু তাদের পরিবারের সাথে একটু দ্বন্দ্ব ছিল, হয়তোবা এরকম কারণেও তার চাচা এরকম অদ্ভুত আচরণ করতে পারে বলে ইকরাম আলী মনে করেছে। কিন্তু হঠাৎ করে কোনো কথাবার্তা না বলে আকবর আলীর পেছন থেকে চলে যাওয়া, ইকরাম আলী বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তিনি মনে কষ্ট পান যে চাচা এইভাবে আমাকে না বলে চলে গেল কেন। ইকরাম আলী বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা তখনও বাড়ির লোকজন জেগেছিল। তখন মা বাবা যখন খাবার দাবার রেডি করছিল, তখন খেতে খেতে ইকরাম আলী তার পরিবারের সদস্যদেরকে বলে যে, চাচার সাথে কি তোমাদের কোনো গন্ডগোল হয়েছে কিনা? আমার সাথে এতদূর আসলো, অথচ কথা না, মানে কিছু বিদায় না দিয়ে, মানে বিদায় কোনো কথা না বলেই চলে গেল, এমনটা কেন? বিষয়টা তো আমার ভালো লাগলো না। তখন তার মা বলে যে, বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার চাচা তো 1 মাসেরও বেশি হলো গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এ কথা শোনার সাথে সাথে ইকরাম আলী খুবই ভয় পেয়ে যায়। বলে, তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরু কিন্তু এখান থেকেই। এখান থেকে মানে হচ্ছে প্যারানরমাল বিষয়টার শুরু এখান থেকেই। এরপরে সামনে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আলামিনের দাদার আপন ছোট ভাইয়ের ছেলে, তার নাম হচ্ছে ওহিদ আলী, যিনি যশোর জুট মিলে কাজ করতেন। একদিন যশোর থেকে তাড়াতাড়ি কাজ সেরে
তিনি যশোরেই থাকতেন। কাজ সেরে বাড়িতে আসার জন্য রওনা দেন। বাড়িতে আসার জন্য রওনা দিয়ে ওই দিন আবার কালীগঞ্জ বাজারে হাটের দিন ছিল। তো হাট থেকে তিনি অনেকগুলো কই মাছ কেনেন। হাটে অনেক পরিচিত লোকদের সাথে দেখা হয়, তাদের সাথে গল্প গুজব করতে করতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজে। একটি ভ্যানে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। ইদ্রিস জমাদ্দারের ইটের ভাটা পর্যন্ত ভ্যান আসে, একটু আগে আমি বলেছি। সেখান থেকে ভ্যানকে বিদায় দিয়ে উনি বাজারের ব্যাগ, যার মধ্যে কই মাছ ছিল, সেটি নিয়ে হাঁটতে শুরু করেন। ওই দিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, তাই পথ কিছুটা পিচ্ছিল ছিল। উনি যখন হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছে আসেন, হঠাৎ করে পা পিছলে তিনি পড়ে যান এবং তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে বিভিন্ন জিনিসপত্র, কই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এবং কই মাছগুলো রাস্তার এপাশ ওপাশ লাফালাফি করতে থাকে। ওনার হাতে একটি টর্চ লাইটও ছিল, 2 ব্যাটারির একটি টর্চ লাইট। তিনি ওই টর্চ লাইট জ্বালিয়ে কই মাছগুলো এবং অন্যান্য বাজারগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিলেন। হঠাৎ উনি দেখেন কে যেন ওনার পাশে বলছে, কি ওহিদ, কেমন আছো? বলে, হ্যাঁ কাকা, ভালো আছি। বলে, এত রাত্রে কোত্থেকে আসলা? বলে, এই তো কাকা, একটু বাজারে ছিলাম, বাজারে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেল। বলে, তোমার কই মাছ পড়ে গেছে, আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে তুলে দিচ্ছি। তখন ওহিদ আলীর মনে পড়ে, আরে এ তো আকবর চাচা, উনি না মারা গেছেন, আমার কই মাছ তুলে দিচ্ছেন ইনি। যখনই এই চিন্তাটা তার মাথায় এসেছে, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। বাড়ির উপরে গিয়ে উনি পড়ে যান। সবাই চলে আসে, কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলেন। তখন সবাই মিলে আবার কবরস্থানের কাছে যাওয়া হয়। গিয়ে দেখেন সেই বাজারগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কোথাও আর আকবর আলীকে দেখা যাচ্ছে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর থেকে আর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে ওই পরিবারের সাথে। যেমন ওই পরিবারের লোকজন, স্পেশালি আকবর আলীর পরিবারের লোকজন, রাতের বেলা কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য যদি বের হতো বা অন্য কোনো কারণে যদি বের হতো, অধিকাংশ সময় হঠাৎ করে তার নাম ধরে যিনি গিয়েছেন তার নাম ধরে ডাকতো, যে কি মনি, কি করো, এভাবে নাম ধরে ডাকতো এবং বলতো যে আমি খুব কষ্টে আছি, আমার উপর তোরা এরকম অবিচার কেন করলি, কেন আমাকে এত কষ্ট দিলি, আমি কবরে ভালো নাই। এইভাবে উনি কথা বলতেন। ওনার পরিবারের অনেকেই এরকম রাতের বেলা ভয় পেতেন, কখনো দূর থেকে দেখতেন, কখনো শুধু শব্দ শুনতেন। এই ঘটনাগুলো শুধু আকবর আলীর খুব নিকট আত্মীয় স্বজনদের সাথেই ঘটতে থাকে, অন্য কোনো মানুষদের সাথে এই ঘটনা ঘটেনি। এরপরে আরো একটি ঘটনা ঘটে। আকবর আলী এবং রাজ্জাক আলী, মাসুম আলী এবং অত্র এলাকার লোকজন তাদের জমিতে কলই নামক এক ধরনের ফসল বুনতেন। কলই, মসুরির ডাল, এই ফসলগুলা বুনতেন। তো এমন একটি সময় আসলো যখন কলই পেকে গিয়েছে, মানে তখন তোলার সময়। কিন্তু সমস্যা হলো যে এগুলো রাত্রেবেলা চুরি হয়ে যেত। একদিন এশার নামাজের পর এই আলামিনের মেজ কাকা, মানে যিনি এই ঘটনাটি আলামিনকে দিন, মেজ কাকা, আলামিনের দাদা এবং আরো কয়েকজন মিলে এশার পরে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন যে আমরা রাত্রেই আজকে সব কলই তুলে ফেলবো আমাদের ক্ষেত থেকে, কারণ চুরি হয়ে যেতে পারে। আবার যদি হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ওনারা কয়েকটা গরুর গাড়ি রেডি করলেন, যেগুলো ওনাদের নিজেদের গরুর গাড়ি, যে একটা গরুর গাড়িতে কেটে তুলে দিবেন, সেটা বাড়িতে পাঠাবেন, আবার আর একটায় তুলে দিবেন, এইভাবে বাই রোটেশন দ্রুত যাতে এই কলই কাটা হয়ে যায় এবং বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। আলামিনের মেজ কাকা উনি একটি গরুর গাড়িতে উঠলেন এবং কলই ভর্তি
গরুর গাড়ি নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। অন্যরা তারা মাঠে কলই কাটছিল রাতের বেলা। গাড়িটি যখন চলতে চলতে ঠিক কবরস্থানের কাছে চলে আসে, হঠাৎ করে আলামিনের মেজ কাকা লক্ষ্য করে দূরে কি যেন একটা আবছা আবছা দেখা যাচ্ছে। আর এই গাড়িটি অস্বাভাবিক রকমের নড়াচড়া শুরু করেছে এবং সামনে থাকা দুটি গরু মনে হচ্ছে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। ওরা প্রচন্ড জোরে ছোটাছুটি শুরু করে দিয়েছে, এলোপাথারি ছোটাছুটি, এবং এত বেশি মাত্রায় এলোপাথারি ছোটাছুটি শুরু করে দিয়েছে যে গরু দুটি তাদের দড়ি ছিঁড়ে গাড়িটিকে রাস্তার এক পাশে ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে চলে গেছে। গাড়িটি রাস্তার এক পাশে পড়ে যায়। আলামিনের মেজ কাকা কিছুটা চোট পান। রাস্তার পাশেই ছোট ছোট কয়েকটি তাল গাছ ছিল। আলামিনের কাকা লক্ষ্য করেন এই তাল গাছের চতুর্দিকে ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চারা হবে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চাগুলো হাতে স্টিলের বাসন নিয়ে চামচ দিয়ে ঝনঝন ঝনঝন শব্দ করছে, যেমন আমরা প্লেটের উপর একটা চামচ দিয়ে ছোটবেলায় শব্দ করতাম, ঠিক এমন শব্দ করছে, অস্বাভাবিক রকমের শব্দ। উনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু উনি দেখছেন, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। উনি প্রচন্ড ভয় পেয়ে একটি চিৎকার দিলেন। ওনার চিৎকারে ওনার বাড়ির লোকজন দ্রুত চলে আসে, কারণ ওর বাড়িটি ওই কবরস্থানের খুব কাছেই ছিল। উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করার পর ওনার জ্ঞান ফেরার পরে সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে কবরস্থানের কাছে আসার সাথে সাথে গরুগুলো কেমন যেন উন্মাদের মতো চলাফেরা করছিল, তাদের আচরণ অস্বাভাবিক ছিল। এই ঘটনার পর আকবর আলীর ইমিডিয়েট ছোট ভাই রাজ্জাক আলীর সাথে আরেকটি ঘটনা ঘটে। রাজ্জাক আলী ওই দিন কোনো কারণে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। ওনার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটি উনি ফিরছিলেন। রাজ্জাক আলী যখন সেই জমাদ্দারপাড়া কবরস্থানের কাছে চলে আসেন, উনি হঠাৎ খেয়াল করেন যে কবরস্থানের পাশে যে মাঠ রয়েছে, এই মাঠে একটি গরুর গাড়ি রয়েছে, কিন্তু গরু নেই, গরুর গাড়িটি জাস্ট এমনি মাটির উপর রয়েছে, এবং এই গাড়ির উপরে কে যেন হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। উনি অবাক হন, কি ব্যাপার? চাঁদের আলো তিনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ এখানে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরা, খালি গায়ে। উনি বলেন, কে ওখানে? 2 বার বলার পর আওয়াজ আসে, ভাই আমি আকবর, তোর ভাই। তোরা তো আমাকে বাড়িতে থাকতে দিলি না, কবরের মধ্যে অনেক গরম রে, আর সহ্য করতে পারছিলাম না, তাই উঠে আসলাম। বাইরে অনেক বাতাস, তাই না? যখনই এইটা উনি শুনতে পান রাজ্জাক আলী, তখন উনি প্রচন্ড চিৎকার দিয়ে সাইকেল ফেলে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ির সদস্যরা ওনার অপেক্ষায় ছিল, রাত হয়ে গিয়েছিল যেহেতু। তোনার এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে সবাই আগে থেকে একটু বেরিয়ে আসেন বাড়ির। কি ব্যাপার বাবা, এত জোরে চিৎকার করছে কেন, কি হয়েছে? তখন বলে এই ঘটনা। সবাই মিলে আবার কবরস্থানের কাছে যায়, দেখে গরুর গাড়িটিও নেই, আকবর আলীও নেই। এই ঘটনা যখন ঘটতে থাকছিল প্রতিনিয়ত, তখন আকবর আলীর পরিবারের সদস্য এবং তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা একটা সমাধানের পথ খুঁজতে থাকেন। ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন যে কেন এমনটা হচ্ছে, শুধু পরিবারের সদস্যদের সাথেই ঘটছে, অন্য কেউ কিন্তু কবরস্থানে কিছু দেখছে না বা তাদের সাথে কোনো কিছু ঘটছে না। তখন ওই আলেম বলেন যে আসলে ওনার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক ছিল না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তার যখন জানাজা পড়ানো হয়েছিল, জানাজাটা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে যে সবাই মিলে আমরা একটি গায়েবানা জানাজা পড়ব, আর ওনার রুহের মাগফিরাতের জন্য কিছু গরিব এতিম দুস্থদেরকে দান খয়রাত এবং খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। প্রিয় লিসেনার্স, যখন আকবর আলীর পরিবার এবং তার
অন্যান্য আত্মীয় স্বজনরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা এবং দান খয়রাত করলেন এবং গায়েবানা জানাজা করলেন। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি সেখানে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ঈদ মোবারক। আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এই ঈদ স্পেশাল এপিসোডে আজকে আমি আপনাকে এমন একটি ঘটনা শেয়ার করছি, যে ঘটনা ঈদের দিনের একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, এই যে ঘটনাটা আপনার সঙ্গে আমি শেয়ার করছি, এই ঘটনাটা আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা আর কি। আমি তখন ক্লাস 6 কি 7-এ পড়ি আর কি। তো রাসেল ভাই, কোরবানি ঈদের দিনে আসলে আনন্দটা কেমন হয়, একদিন থেকেই শুরু হয়। যেমন রোজার ঈদের আনন্দটা রোজার প্রথম দিন থেকেই কিন্তু শুরু হয়, কিন্তু কোরবানি দিনের আনন্দটা কোরবানির যেদিন খোলা হয় সেদিন থেকেই কিন্তু শুরু হয়। তো এই আনন্দটা এত বেশি ছিল যে তখন তো মানে এলাকার মানুষ অনেক মানে কি বলে আন্তরিক ছিল, সবাই সবার জন্য অনেক ভালো মানে ত্যাগ তিতিক্ষা প্রকাশ করতো, কিন্তু এখন তো এরকম হয় না। তো আমাদের এলাকার অধিকাংশ মানুষ থাকতো হচ্ছে শহরে থাকতো, মানে বিভিন্ন তাদের জীবিকা নির্বাহের জন্য, কেউ গার্মেন্টস করতো, কেউ বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকতো। তো যখনই ঈদের সময় আসতো ঠিক তখনই তারা সবাই চলে আসতো। তো এই ঘটনাটা আমাদের বাড়ির পাশের এক কাকার সঙ্গে ঘটে গেছে। তো কাকা ঈদে যখন মানে বাড়ি আসার জন্য ওইখান থেকে রওনা দিল, তো উনি কি বলে বুধবার ছুটি পাইছে। বুধবার ছুটি পাওয়ার পর বৃহস্পতিবার উনি বাসে উঠছে। এইখানে আসলে উনি শুক্রবারে হচ্ছে এখানে উপস্থিত হবে। তাহলে হচ্ছে শনিবারে উনি জামাতে অংশগ্রহণ করবে আর কি, ঈদের নামাজে। তো রাসেল ভাই, আপনি একটা বিষয় জানেন যে আমাদের উত্তরাঞ্চলে যখন মানে বাস বলেন বা ট্রেন বলেন, এই জিনিসগুলো কিন্তু ঈদের সময় অনেক বেশি জ্যাম হয়, অনেক বেশি মানে কি বলে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয় আর কি। তো এই জন্য আমার কাকা একদিন আগেই বের হয়ে গেছিল, কিন্তু ট্রেনে এত বেশি মানে সমস্যা ছিল যে ওনার বাড়ি আসতে মানে উনি বুধবার উঠছে সকাল 10টার দিকে, বাড়ি আসার কথা হচ্ছে রাত 8টার দিকে, কিন্তু সেই ট্রেনটা তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে রাত প্রায় তখন 3টা বাজে। তো এত 3টা বাজে উনি তো মানে বাড়ির লোকজনও এত রাত্রে ওখানে যায়নি, সবাই ঘুমিয়ে পড়েছে। আবার মানে কাকাও কাউকে দেখা পাচ্ছে না ট্রেন থেকে নামার পর। এরপর কাকা দেখলেন ওই ট্রেন স্টেশনে একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ তার কি বলে রিক্সা নিয়ে ওখানে বসে আছে আর কি। তো আমার কাকা তাকে গিয়ে বলল যে ফুলবাড়ি যাবেন? তো ওই বৃদ্ধ বলল যে হ্যাঁ যাবো, যাওয়ার জন্য তো এখানে বসে আছি। তো আমার কাকা কোনো দাম ঠিক করলেন না, কারণ এত রাত্রের ভাড়া একটু বেশি দিতেই হবে। তো উনি কোনো কথা না বলে সোজা রিক্সায় উঠলেন এবং বললেন যে কাকা চলেন যাই। সেই বৃদ্ধ বলল ঠিক আছে, আপনি পিছনে উঠে বসেন, যা আমরা যাচ্ছি। তারপর কাকা যখন রিক্সাতে উঠলেন, তো রাস্তার ভাই একটু কথা বলে রাখি যে তখন কিন্তু পায়ের রিক্সা, পা চালিত রিক্সা, অটো রিক্সা অতটা অ্যাভেলেবেল ছিল না। তো এই বৃদ্ধ যখন আর কি রিক্সা চালাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে না যে উনি বৃদ্ধ, কারণ উনি এত স্পিডে ওই রিক্সা চালাচ্ছেন। আমার কাকা অবাক হয়ে যাচ্ছে যে আসলে এত এনার্জি এই বৃদ্ধ কোথায় পাচ্ছে। তো আমার কাকা ভাবলো যে হয়তো আজকে কি মানে এত রাত হয়েছে, রোড তো ফাঁকা, তারপর আমার তো তেমন ওজনও নেই, আর হয়তো কাকা অনেক শক্তিশালী মানুষ। তো যাই হোক, উনি কোনো কথাবার্তা না বলে উনি ওনার মতো বসে আছে আর রিক্সা যাচ্ছে। তো রিক্সা যাইতে যেতে একটা সময় রিক্সাটা মানে আমাদের এলাকায় ঢোকার যে রাস্তাটা ছিল, কাকা দেখতেছে যে এই রাস্তাটা আমাদের এলাকার রাস্তা না। তখন আমার কাকা ওই রিক্সাওয়ালাকে বলে যে কাকা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছেন, এটা তো আমার এলাকার রাস্তা না। তখন বলে ওই রিক্সাওয়ালা বলে যে তুমি চুপ করে বসে থাকো, আমি তোমাকে সঠিক রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি তুমি যাইতে পারবা, আর রাতের মধ্যে তোমার কাছে রাস্তাটা অচেনা লাগতেছে। তো এই সমস্ত কথা শুনে আমার কাকা ভাবলো যে হয়তো সত্যি সত্যি এরকম কিছু হবে। তো কাকা চুপ করে বসে আছে। যেতে যেতে একটা সময় আমার কাকা দেখলেন যে এই রিক্সাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে
যেখানে আর কি মানে চারদিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে। মানে রাতের একটা মানে অভাবে, মানে রাতের একটা আমেজ আছে না, ঈদের আমেজ। রাত 3টা বাজলেও একটা মানুষের একটা কি বলে আলো কোথাও জ্বলবে, কোথাও একটু লাইট টাইট দেখা যাবে, এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা মনে হচ্ছে। আমার কাকা বললেন, কি মামা রিক্সাওয়ালা কাকা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? তখন এই রিক্সাওয়ালা কোনো কথা বলছে না, এবং রিক্সাওয়ালাটা হঠাৎ করে কেমন জানি একটু গোঙানি শুরু করছে। মানে এমন গোঙানি শুরু করছে যেটা আর কি অসহনীয়। তখন বললেন যে কাকা কি হয়েছে আপনার, আপনি এরকম করতেছেন কেন? তখন ওই রিক্সাওয়ালা বলে যে আমি মানে কি বলবে, উনি জরুরত ছাড়বে আর কি। তো বললেন ঠিক আছে, আপনি যান, জরুরত ছাড়েন, এখানে এইরকম করার কি আছে? তখন আমার কাকা রিক্সার মধ্যে বসে রইলেন, এবং ওই যে কি বলে রিক্সাওয়ালা ছিল উনি একটু সাইডে গেলেন, এবং এই যে উনি সাইডে গেলেন, যাওয়ার পর উনি আর আসতেছেন না। ওনাকে আর কাকা কোথাও মানে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়ে গেল, তারপরেও এখন পর্যন্ত ওই রিক্সাওয়ালা আসতেছে না। তারপর আমার কাকা বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, কিরে এই লোকটা রিক্সা রেখে আমাকে রেখে কোথায় গেল? তখন উনি কি করলেন, উনি আর কি ওনার যে ব্যাগটা রিক্সার মধ্যে রেখে উনি একটু রিক্সা থেকে নামলেন। নামার পরে উনি দেখলেন সেটা আসলে ওনার কল্পনার বাইরে ছিল। উনি দেখলেন যে ওনার আশেপাশে মানে কোনো রাস্তা নেই, রাস্তার এটাই শেষ মাথায় চলে আসছে। সামনেই একটা নদী, পাশে একটা শ্মশান ঘাট, এবং দূরে একটা বড় বটগাছ। এবং এই সমস্ত কিছু দেখে আমার কাকা আর কি কোনো কি বলে সেন্সে আর কি ওনার কুলকুলাইতেছে না যে কিরে এটা কি হলো তার সাথে। মানে উনি কোনোভাবে এটা নিতে পারতেছে না আর কি। তো এরকম যখন অবস্থা তার সঙ্গে দাঁড়ায়, তখন উনি কি করবে উনি কোনো কিছু বুঝতে পারতেছে না। কিন্তু আমার কাকা গ্রামের লোক হয়, উনি তো একটু কোরআন তেলাওয়াত জানে। তো তখন উনি কি করলেন, উনি ওনার যে মানে যতটুকু জানা আছে অতটুকু উনি পড়া শুরু করলেন। কিন্তু যেটা দেখলেন সেটা তার কাছে এত বেশি মানে আশ্চর্যজনক ছিল, যেটা আর কি বলার বাইরে। উনি দেখলেন যে উনি যেই রিক্সাটার মধ্যে আসছেন, সেই রিক্সাটাও এখন দেখা যাচ্ছে না, কোনো কিছুই নেই। উনি একদম ধুধু একটা মানে ফাঁকা জায়গার মধ্যে আসছে, চারপাশে হচ্ছে সব ভয়ানক ভয়ানক দৃশ্য, ভয়ানক ভয়ানক লাগতেছে তার কাছে। এটা শুনে তার আর কোনো কিছুই ভালো লাগতেছে না। তো এরপর যখন উনি ঘাড় ফিরে মানে উনি যেই দিকে আসছেন আর কি, সেই দিকে আসার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছেন, ঠিক সেই সময়ে কেউ ওনাকে পিছন থেকে বলল, কিরে ভাড়া দিবি না? এটা শোনার পর আমার কাকা আর কি কোনো কিছুই আর ঠিকঠাক থাকলো না। কারণ উনি যে এখানে আসছে তার মানে ওনার এইটা এখন শিওর যে ওনাকে কেউ এখানে নিয়ে আসছে, কারণ যেহেতু ভাড়া চাচ্ছে তার মানে ওনার সব কিছুই জানে। তো আমার কাকা এরপর আর কোনো কিছু বলে নাই, উনি সজোরে একটা দৌড় দিতে চাইলো। কিন্তু যখনই উনি দৌড় দিল তখন উনি দেখলো ওনার সামনে উনি আরও একটা নদীর মধ্যে পড়ে গেছেন। নদী বলতে সেখানে ধানের ক্ষেত ছিল, ধানের ক্ষেত আর কি, বর্ষার সময়ের একটা ঘটনা। তো তো ওনার হাঁটু সমান পানির মধ্যে উনি মানে দৌড়াদৌড়ি করছে, এরকম একটা অবস্থা। তো এটা দেখার পর উনি মানে ওনার সেন্স ঠিক থাকতেছে না। রাসেল ভাই একটা জিনিস বুঝতে পারেন যে হঠাৎ করে উনি এতদূর জার্নি করে আসছে, আসার পর এইরকম একটা দৃশ্য, এরকম একটা ঘটনা তার সঙ্গে ঘটতেছে, উনি তো কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। তো একটা সময় গিয়ে উনি মানে ওইখানে দৌড়াতে কোনো একটা রাস্তা খুঁজে পায়, এবং রাস্তা খুঁজে পাওয়ার যখন উনি পায় তখন আর কি ওনার সেন্স হারিয়ে যায়। দৌড়াতে হাঁপাতে উনি সেন্স হারিয়ে যাওয়ার পর ওখানেই আর কি পড়ে থাকেন। পরদিন সকালে উনি নিজেকে একটা বাড়ির মধ্যে দেখেন, এবং যেই বাড়িটার মধ্যে ওনাকে রাখা হয় তখন উনি আর কি যখন জ্ঞান ফিরলেন তখন উনি জিজ্ঞেস করলেন যে আমি এখানে কোথায় আসলাম, আমার তো বাড়ি থেকে থাকার কথা। তখন ওইখানকার লোকজন ওনাকে বলল যে গতকাল রাত্রে আমি তো আপনাকে আমার ক্ষেতের মধ্যে পেয়েছি, তো আপনার কি হয়েছে আপনি বলুন। তখন আমার কাকা গত রাত্রের পুরো ঘটনাটা যখন তাদেরকে বলল, তখন সবাই অবাক হয়ে গেল যে আপনি তো মারাত্মক একটা জিনের খপ্পরে পড়েছেন। ওই স্টেশনে তো এরকম অনেকের সাথেই হয়, তো আপনার কপাল ভালো যে আপনার সাথে তেমন কোনো ক্ষতি হয়নি। তখন আমার কাকা বিষয়টা জানতে চায় যে আসলে কি হয়েছে, এটা আপনি একটু খুলে বলুন। তো তখন আমার কাকাকে যেটা বলে সেটা হচ্ছে যে ওই গ্রামে একজন রিক্সাওয়ালা ছিল, যিনি অনেক পরিশ্রমী ছিল, কিন্তু কোনো একটা সন্ত্রাসী দল তাকে একদিন ভাড়া করে নিয়ে যায়। ভাড়া করে নিয়ে গিয়ে ওই যে একটা
আমাদের এলাকার শেষ মাথায় একটা শ্মশান ঘাট এবং পানি এইরকম একটা জায়গায় নিয়ে ওনার রিক্সাটা নিয়ে ওনাকে আর কি মানে ওনাকে মেরে ফেলে আর কি। তো এরপর থেকেই ওনার আত্মা, অশুভ আত্মা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে এরকম ভয়ানক দৃশ্যের সঙ্গে অনেকেই আর কি উপস্থিত হয়, অনেকেই কি বলে এরকম অনেক, আপনার সাথে তো তেমন কিছুই হয়নি কিন্তু অনেকের সঙ্গে আরো খারাপ কিছু হয়। তো তখন আমার কাকা এগুলো শুনে উনি আরো বেশি ঘাবড়ে যায় এবং পরবর্তী সময় ওনার এত বেশি জ্বর হয়, উনি ওই জ্বর থেকে প্রায় 7 দিনের ভালো হয় আর কি। তাও আবার ওই জ্বর ভালো করার জন্য ওই গ্রামেরই, যেই আমাদের গ্রামের না, ওই যেই গ্রামে আর কি কাকাকে পাওয়া যায় সেই গ্রামের একজন ভালো পরহেজগার একজন ব্যক্তি আছে, তার কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি আর কি যত সমস্যা হয় ওই রোগে, কারণ ওই পরহেজগারের বন্ধুই ছিল ওই রিক্সাওয়ালা, তো উনি জানতেন যে এই রিক্সাওয়ালা কি করবে না করবে। তো ওই পরহেজগার ব্যক্তি আমার কাকাকে একটা তাবিজ দেন, যে তাবিজ নেওয়ার পরের 13 দিন পর আমার কাকা একদম পরিপূর্ণ সুস্থ হয় এবং এখনো কাকা আছে। আমি আসলে লোকেশনটা বললাম না, তাহলে হয়তো সবাই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আমি যার ঘটনা শেয়ার করব সেই ভাইটার নাম হচ্ছে সুমন। তিনি আমার খুব পরিচিত বড় ভাইয়ের আপন খালাতো ভাই। তো আমার পরিচিত বড় ভাইয়ের নাম মাসুম এবং তিনি আজকে আমাদের এপিসোডটা শুনছেন। তো তার খালাতো ভাই সুমন ভাইয়ের কাছে চলে যাব। তো তিনি বলেছেন তিনি তখন চাকরি করতেন ঢাকায়, এবং ঢাকায় থেকে চাকরি করতেন এবং তার পরিবারের লোকজন থাকতো চিটাগংয়ে। তাদের পরিবারটা হচ্ছে একান্নবর্তী পরিবার। তিনি তার বাবা মার একমাত্র ছেলে। তিনি ম্যারিড ছিলেন না। গ্রাজুয়েশন শেষ করে মিরপুরের আশেপাশে একটা মেস না, আসলে তিনি একটা ফ্ল্যাটের মতো ভাড়া নিয়েছিলেন, যেখানে তিনি একা থাকছিলেন। সেটা 2 তলা বাড়ি ছিল। তো 2 তলা বাড়ি বলতে তো 1 তলা নিচতলা কমপ্লিট এবং উপরে তলা অর্ধেক, এবং চারিপাশে মানে খোলা আর কি, ছাদের মতো। তিনি অর্ধেকটাতেই থাকতো। ঘটনাটা আসলে ঘটে অনেকদিন আগে, 1998-এর দিকে। আসলে কোন মান্থে ঠিক তার মনে পড়ছিল না, শুধু তার এতটুকু মনে হয়েছে যে তখন গরম ছিল আর আমের সিজন ছিল। তিনি এক বাবার এক ছেলে, যেটা আমি আগেই বলেছি। তো গ্রাজুয়েশন শেষ করে তিনি একটা বাসা ভাড়া নিয়েছিলেন চাকরির সুবাদে। তিনি নর্মালি চিটাগং গেলে ট্রেনে করে যেতেন। তার বাসাটা হচ্ছে চিটাগংয়ে, তার নিজেদের বাড়ি চিটাগংয়ে, কিন্তু সেবার 3 দিনের টানা ছুটি থাকবার কারণে তিনি ট্রেনের টিকিট পান নাই। তিনি যাচ্ছেন বাসে, এবং তার বাসের কাউন্টার আবার তার বাসা থেকে তার অফিস থেকে কাছে। তো তিনি নাম করা একটা কোম্পানির নন এসি বাসের টিকিট কাটেন। তার মনটা ওয়ানচান করছিল তিনি কখন বাসায় যাবেন, কারণ অনেকদিন যাবৎ বাসায় যাওয়া হচ্ছে না, আর এই বাসাটাকেই তিনি মানে অনেক বেশি মিস করছিলেন। তো বলা যায় 2 রাত তিনি এই বাড়িতে থেকে, মানে বাসাটাতে, এই যে বাসাটার কথা বলছি সেই বাসায় নতুন উঠে তিনি তার বাসা দিয়ে যাবেন। তো বাসায় উঠে মাত্র 2 রাত তিনি বাসায় গোছগাছ করেছেন, এরপরে তিনি তার নিজের বাসায় যাবেন। তালা লাগিয়ে ভালো করে চেক করে বের হন, আর বাসার নিচে নামতেই দমকা খাওয়া, অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। বেবি ট্যাক্সিতে করে তিনি স্টেশনে পৌঁছে যান। রাতে বাসে উঠবেন, তখন বাস চিটাগংয়ে যাবে এবং সেই বাস এসে পৌঁছায় নাই, যে বাসটা নিয়ে যাবে তাদেরকে। তো রাতের খাওয়া হোটেল থেকে খেয়ে নেন তিনি। আসলে তখন তার কেমন বমি বমি লাগছিল, এবং হঠাৎ করে তার একটা জিনিস চিন্তায় আসে। তার বাসা থেকে আসার সময় খুব তাড়াহুড়া করে তিনি খেয়াল করেন নাই অতটা। তার এতটুকু মনে হয়েছিল বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সব লাইট অফ করে দিয়ে দরজা লাগিয়ে দিলে, তার মানে তালা লাগাতে যাবে এমন সময় তার মনে হলো ঘরে কেউ আছে, তালাটা লাগিয়ে দিয়ে যাবে এমন সময় ঘরে কেউ আছে। তো ওই মুহূর্তে যেহেতু ঝড় শুরু হয়েছিল আর ইলেকট্রিসিটি চলে গেছিল, তার কাছে মনে হয়েছে না, এটা তার মনের ভুল হয়েছে, তার ঘরে কে থাকবে, তার কথা তিনি তালা লাগিয়ে আসছে। বাতাস এত জোরে বইছিল যে তিনি দৌড় দেন। এত কিছু চিন্তা ভাবনা করেন নাই তিনি আসলে। যাই হোক, তার বাস আসে রাতে 1টায়, অনেক দেরি হয়ে গেছে বাস আসতে। যাই হোক, বাসের ভেতরে জায়গা নাই, মানে বাসের ভেতরে পারে না মানুষ দাঁড়া করিয়ে নিতে। তো যেহেতু এটা বলেছে একটা নাম করা বাস অনেসি বাস, তো যে কয়টা সিট সে কয়টাই মানুষ। তিনি অফিস শেষে যাচ্ছিলেন, তাই টায়ার্ড ছিলেন অনেক। বাসে কিছুক্ষণ থাকার পর তিনি আর বলতে পারবেন না তিনি কখন ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখেন বাসের ভেতরে মাত্র 16 থেকে 17 জন, মানে নেমে গেছে বাস থেকে অনেক মানুষ। মিরসরাই বাস স্ট্যান্ড ক্রস করছেন তার বাস। খুব বেশি দূরে না চিটাগং তখন, কিন্তু বাসের মানুষ সব কই গেল। তিনি তার পাশের সিটে একটা ভদ্রলোক ছিল, তাকে পেলেন না, পেলেন তার বন্ধুকে। তার ফ্রেন্ড মিরসরাই থেকে উঠেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, আরে ভাই তুই কোত্থেকে আসলি? মিরসরাইতে আবার তার ফ্রেন্ডের নানির বাড়ি।
তো তার ফ্রেন্ড বলছে, আরে নানির বাড়ি আসছিলাম, তোর কি খবর বলতো, তোকে যে এখানে পাবো তো বুঝি নাই। তো উনি তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন, বাসায় যাচ্ছিস তো নাকি? তার ফ্রেন্ড বলে অনেক বড় একটা দীর্ঘশ্বাসের মতো নিয়ে দীর্ঘশ্বাস নিল, বললো যে হ্যাঁ, তোর খবর কি বল আগে। তো বন্ধুর মধ্যে হঠাৎ করে দেখা, 4-5 মাস পর দেখা। তিনি বললেন, আমার খবর চলছে যাচ্ছে তাই, তুই তোর বিজনেস কেমন চলছে? তার এই ফ্রেন্ড আবার এলাকার ফ্রেন্ড এবং একসাথে বড় হওয়া, তার এই ফ্রেন্ডের সাথে অনেক কথা হচ্ছিল। তার ফ্রেন্ড আবার কিছুদিন আগেই বিয়ে করেছে, কথা হচ্ছিল সবকিছু নিয়ে। বাস থামলো স্টেশনে, তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে তিনি যে কখন ঘুমিয়ে গেছিলেন তিনি তা নিজেও জানে না। ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ফ্রেন্ড বাসে নাই। কন্ডাক্টরের ডাকে তারপর তার ঘুম ভাঙে। তো তার ঘুম ভাঙার সাথে সাথে তার মনে হচ্ছিল, জানি তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তার ফ্রেন্ড মনে হয় তাকে ডাকছে, দেখে যে না, কন্ডাক্টর ডাকছে। তিনি বাস থেকে নামেন এবং নেমে আশেপাশে তার ফ্রেন্ডকে খোঁজেন, কারণ স্টেশন একটা, ওখান থেকে বাসা যেতে হবে। কিন্তু তার ফ্রেন্ডকে পাচ্ছিলেন না। রিক্সা নিলেন এবং তার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন সকাল 5:30 পৌনে 6টা। কিছু দূর রিক্সা নিয়ে আগাতেই তিনি তার ফ্রেন্ডকে দেখেন। তখনও অন্ধকার, কারণ মেঘ করেছে আকাশে, এখানে বৃষ্টি হবে প্রচন্ড। তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে একটা কর্নারে, একটা রাস্তার কর্নারে তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তখন বলে, এই রিক্সা থামো 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 থামো। তো দৌড়ে তার ফ্রেন্ডের কাছে যায়, বলে যে কিরে, তুই আমাকে জাগালি না কেন, চলে আসলি কেন? আকাশটা মেঘলা, তাড়াতাড়ি চল, একদম কালো করে রেখেছে, বৃষ্টি আবার চলে আসবে, তোরে বাসায় নামাই দিব, তুই চল আমার সাথে। তার ফ্রেন্ড বলে যে, দোস্ত ভালো থাকিস, আব্বা আমার খোঁজ নিস, আমি পরে আসতেছি, তোর সাথে আমার দেখা হবে। তো তিনি রিক্সার মধ্যে তাড়াহুড়া করে যায়। তো তিনি মনে করেন তার ফ্রেন্ডের হয়তো বা কোনো কাজ আছে, হয়তো তিনি